সুপ্রিম কোর্টের অর্ডারকে পাথেয় করে আমাদের এসএলএসটি প্রিপারেশনে কিন্তু খুব ভালোভাবে এগোচ্ছিল। এ যাবৎ আমাদের প্রতিটা ক্যান্ডিডেট প্রিপারেশন নিচ্ছেন, পড়াশোনা করছেন এবং তাদের টার্গেটকে আরও শক্তপোক্ত করে তুলছেন। কিন্তু এরই মাঝে এমন কিছু আপডেট আসছে যেগুলো আমাদেরকে কিন্তু বারংবার দুর্বল করে তুলছে, আমাদেরকে আবারও হতাশ করে তুলছে। আপনারা সকলেই জানেন সেই প্রশ্ন, সেই হতাশা, সেই একটা বিষয়কে কেন্দ্র করে যে 2016 থেকে 2025 পর্যন্ত যারা দীর্ঘ 9 থেকে 10 বছর অপেক্ষা করছেন এসএসসি দেওয়ার জন্য, মাত্র একবার এসএসসি দেওয়ার জন্য, যেখানে 8 থেকে 10 বার এসএসসি দেওয়ার কথা, সেই জায়গায় এবারেও যে একটা এসএসসি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেটা অবশ্যই হবে, তো সেখানে তারা অ্যাপ্লিকেবল কিনা। আমরা কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট দেখেছি, জাজমেন্ট থেকে যেটা বুঝতে পেরেছি, সেখানে কিন্তু আমাদের কাছে পরিষ্কার যে সেখানে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু সকলে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এ যাবৎ কর্মসংস্থান পত্রিকায় ডেটটা প্রকাশিত হয়েছে, যেখানে 16 সালের নিয়মে 16 সালের প্যাটার্নে পরীক্ষা হবে বলা হয়েছে। ঠিক একইভাবে কিন্তু সবথেকে বিষয়টা যেটা আমাদেরকে হতাশ করে তুলেছে সেটা হলো 2016 সালের সেই 22 লক্ষ ক্যান্ডিডেটই কেবলমাত্র এবারে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, নতুন কোনো ক্যান্ডিডেট এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে না। এই বিষয়টা কিন্তু যখনই আপডেট প্রকাশিত হয়েছে তৎক্ষণাৎ কিন্তু সমগ্র ওয়েস্ট বেঙ্গলেই এটা ভাইরাল হয়ে গিয়েছে, ছড়িয়ে গিয়েছে। সকল ক্যান্ডিডেটই কিন্তু এই বিষয় নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু না, এখনও হতাশ হওয়ার বিষয় আসেনি। আমরা কিন্তু বিগত এপিসোডেও বলেছিলাম যে নোটিফিকেশান পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, কেননা বিভিন্ন আপডেট আসছে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, আমাদেরকে নিরস্ত্র করে দেওয়ার জন্য, আমাদের কনসেন্ট্রেটে ব্যাঘাত ঘটানোর জন্য। কেননা এখনও পর্যন্ত কিন্তু এসএসসি বোর্ড থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপডেট দেওয়া হয়নি, না নোটিফিকেশান, না গেজেট, না অন্য কোনো আপডেট। তারা কিন্তু এ যাবৎ যা কিছু করছে নিজেদের মধ্যে করছে, কখনো চেয়ারম্যান, কখনো বা তাদের কাগজপত্র আদান প্রদান ইত্যাদি একাধিক পদক্ষেপ, কিন্তু নতুন নোটিফিকেশনের ব্যাপারে, নতুন নিয়োগের ব্যাপারে তাদের কোনো রকম পদক্ষেপ বা তাদের কোনো রকম এ ব্যাপারে বার্তা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। যে কারণে এই সকল যে আপডেটগুলো আসছে, সেটা কর্মসংস্থান পত্রিকাতেই আসুক কিংবা অন্য কোনো নিউজ চ্যানেলেই আসুক, সেগুলো কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমরা কেননা প্রত্যেকেই কিন্তু সিরিয়াস রয়েছি এবারে এসএলএসটি দেওয়ার জন্য, কেননা দীর্ঘ 10 বছর পরে এই সুযোগ এসেছে। আরও 10 বছর পরে এই সুযোগ আদৌ আসবে কিনা সে ব্যাপারে আমরা কেউই নিশ্চিত নই এবং বিশ্বাসও হয় না। তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে অনেকেই কিন্তু বিভিন্ন কমেন্টও করছেন। যেমন একজন বলছেন যে স্যার পিটি কি হবেন, রেশমা অধিকারী এই কমেন্ট করেছেন। আবার একজন বলছেন যে এক্সাম হওয়ার আশা খুবই কম, শেখ শহীদুল। এক্ষেত্রে একটা কথা বলি যে এক্সাম হওয়ার আশা খুবই কম, এটা কিন্তু একদমই মানা যাচ্ছে না। কেননা এক্সাম অবশ্যই হবে, কেননা এই এক্সাম হওয়াটা কিন্তু সরকারের ইচ্ছায় হচ্ছে না, এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে এসেছে। এবং সুপ্রিম কোর্ট আমরা জানি যে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়। সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর কেউ নয়, সুপ্রিম কোর্টের নির্দেশই কিন্তু শেষ কথা। তাই সেই সুপ্রিম কোর্টের নির্দেশ আছে মানে এখানে কিন্তু পরীক্ষা অবশ্যই হবে। এবং শুধু তাই নয়, পরীক্ষার জন্য কিন্তু দিনক্ষণ সমস্ত কিছু বেঁধে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ এটাই, এই পরীক্ষার পদ্ধতি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সমস্ত ব্যাপারটাই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে এফিডেভিট আকারে জমা দিতে বলা হয়েছে এবং তার জন্যও সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী 31শে মে। নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে বলা হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে। তাহলে এই রকম একটা জায়গা দাঁড়িয়ে এক্সাম হবার আশা খুবই কম, সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। শেখ শহীদুল বাবু, আপনার প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখেই বলছি। আরেকটা বিষয় যেটা হলো যে রেশমা অধিকারী যেটা বলছেন যে স্যার পিটি কি হবে, দেখুন এই বিষয়টা কিন্তু অনেকেই বলছেন যে হবে, তবে বেশিরভাগই বলছেন যে হবে না। এ ব্যাপারে হবে না এই যুক্তিটাই বেশি, কেননা এই একটা মুহূর্তে দাঁড়িয়ে যেখানে পুজোর আগেই আগস্ট মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, আগস্ট মাসের 20 কি 25 কি 30 তারিখের মধ্যে, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে পিটি পরীক্ষা করা এবং সেই পরীক্ষার রেজাল্ট এবং তারপরে মেন পরীক্ষায় আসা, সেটা কিন্তু আদৌ সম্ভব নয়। কেননা সময়টা কিন্তু যতই ডিসেম্বর দেওয়া থাকুক না কেন, এখানে সময়টা কিন্তু খুবই সীমিত। কেননা পরীক্ষা যত দ্রুত নেওয়া যাবে তারপরে তবে কিন্তু কাউন্সিলিং আসবে, ইন্টারভিউ আসবে, ফাইনাল প্যানেল আসবে, তারপরে নিয়োগ। কেননা এখানে নিয়োগ কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে। তাহলে সব মিলিয়ে এখানে কিন্তু পিটি হওয়ার সম্ভাবনা খুবই কম। না হবে এটাই কিন্তু মেনে নিয়ে আপনাদেরকে এগোতে হবে, ধরে নিয়ে এগোতে হবে। কেননা আপনারা অনেকে হয়তো ভাবছেন যে পিটি করলে, কেননা এখানে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা অংশগ্রহণ করবেন, তাহলে পিটি করলে অনেকটা কাটছাঁট করে দেওয়া যায় এবং সেক্ষেত্রে অল্প সংখ্যক বা সীমিত সংখ্যক ক্যান্ডিডেটদেরকে নিয়ে পরীক্ষা করা যায়। এবং আলাদাভাবে অনেকেও বলছেন যে না, পিটি পরীক্ষায় পাশ করলে তবেই যে মেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, সেটা না করে একসঙ্গে হয়তো পরীক্ষা হয়ে গেল, প্রথমে পিটি, তাতে যদি পাস করতে পারে তবেই তার হয়তো মেন পরীক্ষার খাতাটা দেখা হবে।
কিন্তু এই সকল বিষয়গুলো যদি করা হয় তাহলে বিষয়টা অনেক জটিল হবে। তাতে করে কিন্তু সরকারের প্রতি, পর্ষদের প্রতি, মানুষ থেকে শুরু করে সাধারণ জনতা বা ছাত্রছাত্রী সকলেই কিন্তু, বা পরীক্ষার্থীরা বা চাকরি প্রার্থীরা সকলেই আস্থা হারাবে, সেটা তাদের কিন্তু ভাবমূর্তির ওপর আঘাত হানবে। আপনি বলতে পারেন যে কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় বা এনসিটিউ নিয়মে যদি থেকে থাকে যে পিটি হবেই বা হওয়া উচিত, তাহলেও বলবো এটা কিন্তু ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো হওয়ার কারণে কিন্তু সমস্তটাই যে নিয়ম মানতে বাধ্য থাকবে সেটা কিন্তু নয়। সেটা কিন্তু আমরা বারংবারই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান কিংবা প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান সকলের মুখেই কিন্তু আমরা পেয়েছি, এবং তার বাস্তব পরিস্থিতি কী বা সেটা বাস্তবায়িত ব্যাপারটা কী সেটা কিন্তু আপনারাও অভিজ্ঞ, আপনারা কিন্তু ভালোভাবে এই ব্যাপারটা জানেন। তো মোট কথা এটাই যে এই মুহূর্তে একটা দাঁড়িয়ে কিন্তু পিটি হওয়ার সম্ভাবনা খুব কম, আর যদি হয় তখনই কেবলমাত্র পিটির জন্য প্রিপারেশান নেবেন, নচেত এখন এই মুহূর্তে পিটির জন্য কোনো রকম প্রিপারেশান নেবেন না, বরং এই মুহূর্তে আপনার যে যার সাবজেক্ট রয়েছে আপনারা প্রিপারেশান নিন। আমাদের যেহেতু বাংলা বিষয়, অবশ্যই বাংলা বিষয়ের ওপর আপনাদেরকে কিন্তু প্রিপারেশান নিতে হবে। পিটি নিয়ে এখন কোনো চিন্তাভাবনা করার কোনো দরকার নেই, কেননা পিটি হওয়ার ব্যাপারে কিন্তু কোনো রকম আভাসও নেই, ইঙ্গিতও নেই, বিশেষজ্ঞ থেকে শুরু করে কেউই কিন্তু বলছে না, এবং এ ব্যাপারে হবে না, এটা ধরে নিন। পিটি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। বেশ, রেশমা অধিকারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন এবার আমরা আলোচনায় চলে যাই। প্রথম কথা এটাই বলবো যে এখানে যেটা বলা হচ্ছে যে নতুন করে ক্যান্ডিডেটদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কর্মসংস্থান পত্রিকা এরকমই একটা আপডেট দিয়েছে গত 26শে এপ্রিল। সেক্ষেত্রে বলবো যে কর্মসংস্থান পত্রিকা এই আপডেট দিয়েছে বলেই যে আমাদেরকে মেনে নিতে হবে বা সেটাই গুরুত্বপূর্ণ বা জেনুইন বা ইউনিক একটা আপডেট দিয়েছে। কর্মসংস্থান পত্রিকা একটা ভালো পত্রিকা, তারা যথাযথভাবে খোঁজখবর নিয়ে তবেই এই আপডেট দেয়, ইত্যাদি একাধিক যুক্তি রয়েছে। অবশ্যই মানবো, তার প্রতি শ্রদ্ধা রাখবো, বিশ্বাস রাখবো, কিন্তু কর্মসংস্থান যে সর্বদা অ্যাকুরেট উত্তর দেয় এবং সেটাই যে বাস্তবায়িত হয় সেটা কিন্তু নয়। এর আগেও কিন্তু তারা বিভিন্ন আপডেট দিয়েছে, কখনো বলছে এসএলএসটি হতে চলেছে, হবে, খুব শীঘ্রই হতে চলেছে, এই 2 সপ্তাহের মধ্যে, 5 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, ইত্যাদি বিভিন্ন ডেট, বিভিন্ন টাইম কিন্তু তারা এই দীর্ঘ 9 বছর ধরে বিভিন্ন সক্ষমভাবে দিয়ে এসেছে। আপনি বলবেন যে যেরকম আপডেট এসেছিলো সেই রকম আপডেট ওনারা দিয়েছেন, তাহলে সেই রকম যদি আপডেট থাকে তাহলে কিন্তু আপনাদেরকে একটা বিষয় দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জুরিডিকশন, এবং এখানে দেখুন একদম প্রথম দিকটায় দেখুন, এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য বা চ্যাটার্জি এখানে দেওয়া রয়েছে। অর্ডার কপি একদম প্রথমেই দেখুন আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, অর্ডার কপি। এই জায়গাটায় আপনাদেরকে ভালোভাবে ফলো করতে হবে। 1 নম্বরেই বলা হয়েছে, 1 নম্বর কলামেই যেটা বলা হয়েছে যে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট, অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য এই অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে টু দ্য প্রোসেড পোস্ট শ্যাল বি পাবলিশড বিফোর 31/5/2025, অর্থাৎ 31/5 বা 31শে মে 2025 তারিখের মধ্যে একটি ফ্রেশ রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এবং সেই সঙ্গে দেখুন এখানে দেওয়া হয়েছে 2 নম্বর কলামে, দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই 31/12/2025। এরপরেও কি আর কোনো কথা চলে? এখানে বলে দিয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট, এখানে কিন্তু মানে বলা হয়নি যে সেই সময়ের ক্যান্ডিডেটদেরকে এখানে অংশগ্রহণ করতে বলা হবে। আরেকটা কথা যে ফিরদৌস শামীম মহাশয় কিন্তু বলছেন যে এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবেন। আমি যেটা বলতে চাইছি যে কোর্ট অর্ডারে যেহেতু এটা দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টের, তাহলে এরপর আর কিন্তু কোনো রকম ভাবনা চিন্তা করার দরকার নেই। ফ্রেশ রিক্রুটমেন্ট মানে ফ্রেশাররাও অংশগ্রহণ করতে পারবে, এই মুহূর্তে আর কোনো কথা নয়, সরাসরি আপনারা কিন্তু প্রিপারেশান নিতে থাকুন। প্রতিনিয়ত এই একটা এমন জরুরি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, এইরকম জায়গায় কিন্তু প্রিপারেশান নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই, প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তেই কিন্তু পরীক্ষা এসে যাচ্ছে, টাইম বলে দেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার কথা, নোটিফিকেশান দেওয়ার ডেট পর্যন্ত বলে দেওয়া হয়েছে। এখানে আর নতুন করে পর্ষদ কি নোটিশ দিল তার জন্য আর ভাবনা চিন্তা করার দরকার নেই। পর্ষদ কিন্তু সেই 31 তারিখের মধ্যে, আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, কিংবা ওই ডেটের আগে 10 মিনিট আগেও হোক, 20 মিনিট আগেও হোক, কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে। তাই সেদিকে না তাকিয়ে 31 তারিখের দিকে লক্ষ্য রেখে এবং 31শে ডিসেম্বরের দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা আজকের এপিসোডে কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে। বিভিন্ন বই থেকে সংগ্রহ করছি আমরা, এগুলো টাইপ করার সময় আমাদের মধ্যে একদমই নেই, আপনাদেরও পড়ার সময় কিন্তু অনেকটাই কম, যে কারণে এখানে আমরা উত্তর সহ এখানে দিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে যেগুলো গুরুত্বপূর্ণ এর সঙ্গে আনুষঙ্গিকভাবে জানা দরকার সেগুলো কিন্তু আমরা এখানে পাশে উল্লেখ করে দিয়েছি। আজকের এপিসোডে আমরা প্রায় 150টার উপর প্রশ্ন আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যান, আমার মনে হয় এর মধ্যে আপনি 1-2টো প্রশ্ন পেয়েও যেতে পারেন। আমরা যেগুলো এক এক করে আলোচনা করছি এর মধ্যেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে।
বেশ, প্রথম প্রশ্ন, মোহিনী মৎস্যা নালিশ গচ্ছা দ্বিজয়ী কান্তা খাই পুনবন্তা, এটি কি অবহট্ট ভাষায় রচিত, প্রাকৃত পিঙ্গল থেকে। চর্যাপদে পদের সংখ্যা কত? 46.5টি। আর যদি বলা হয় মোট পদের সংখ্যা কত, এটা হচ্ছে প্রাপ্ত পদের সংখ্যা। কেমন, এখানে সেটা বলা হয়নি, আমি বলে দিচ্ছি। চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা যদি বলা হয় তাহলে 46.5টি বলবেন। আর যদি তাও না বলা হয়, এর যে অবস্থায় প্রশ্নটা দেখছেন এরকম যদি বলে তাহলেও আপনি 46.5টি দেবেন। আর যদি বলা হয় মোট পদের সংখ্যা তাহলে দেবেন 50টি, কিংবা মতান্তরে 51টি বলা হয়। চর্যার ভাষাকে বাংলা বলতে কেউ কেউ দ্বিধা করেন, তার কারণ কি না, এখানে অবহট্টের ছাপ আছে। আপনা মাংসে হরিণা বৈরী পংক্তিটির কবিকে ভূসুকপাদ, 6 সংখ্যক পদ। আবার আরেকটা রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে, আপনা মাংসে হরিণা জগতের বৈরী, তখন আপনার হবে কিন্তু এই অপশান 4টা, অর্থাৎ কান্নপাদ। বেশ, এবারে আসুন, এখানে দেখুন সুস্পষ্ট বাংলা ভাষা, বাংলা ছন্দ, বাঙালি মনের প্রথম পরিচয় দেয় কৃত্তিবাসী রামায়ণ। আবার এখানে 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বাংলা মঙ্গল কাব্যের অনন্য পুরুষ চরিত্র হল চাঁদ সওদাগর। ধর্ম ঠাকুর হলেন পুরাণের পরবর্তী বা পুরাণ পরবর্তী। এবারে 10 নম্বরে যেটা রয়েছে দেখুন, মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য, প্রথমে রচিল গীত কানাহরি দত্ত। আমরা জানি মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন কানাহরি দত্ত, তার কাব্যের নাম কি পদ্মার সর্পসজ্জা। এখানে এই কানাহরি দত্ত লিখেছেন কি সেসব দেয়া নেই, এখানে জাস্ট বলে দিয়েছে চর্যাপদ, মঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, একদম ফ্ল্যাটভাবে দিয়ে দিয়েছে। আপনি এখানে সরাসরি উত্তর দিচ্ছেন মনসা মঙ্গল কাব্য। এবং এই যে দেয়া রয়েছে মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য, প্রথমে রচিল গীত কানাহরি দত্ত, এই পদটা কে রচনা করেছেন? বিজয়গুপ্ত, যার বাড়ি গৈলা ফুল্লশ্রী গ্রামে। বিজয়গুপ্তের কাব্যের নাম জানতে হবে পদ্মা পুরাণ। বিজয়গুপ্তের কাব্যের রচনাকাল সম্পর্কে জানতে হবে, যেমন ঋতু শশী, বেদ শশী, পরিমিত শক, সুলতান হোসেন সহ নৃপতি তিলক, সেই যে পদটা থেকে আবার তার তারিখটা জানতে হবে। এই সকল বিষয়গুলো কিন্তু আনুষঙ্গিকভাবে রয়েছে। যেমন এখানে রয়েছে 11 নম্বরে, রামচন্দ্র খান বাংলায় প্রথম কি লেখেন? প্রেম কাব্য। ব্রজবুলি ভাষাটি কি? বৈষ্ণব পদে। ব্রজবুলি ভাষা কি? মৈথিল এবং বাংলার মিশ্রণ, অবহট্ট, এই সকল ব্যাপার। চৈতন্য পূর্ববর্তী যিনি সার্থক বৈষ্ণব পদ রচনা করেছেন তাদের মধ্যে দেখুন এখানে যে অপশানগুলো রয়েছে, মালাধর বসু, চণ্ডীদাস, কীর্তিবাস, আরেকটা রয়েছে বিদ্যাপতি। আমরা জানি যে প্রাক চৈতন্য যুগের কবি হলেন বিদ্যাপতি আর চণ্ডীদাস, এবং এরা দুজনেই কিন্তু চৈতন্য পূর্ববর্তী এবং তারা কিন্তু সার্থক বৈষ্ণবপদ রচনা করেছেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছি অপশানের মধ্যে দুটোই রয়েছে, তাহলে কোনটা সঠিক উত্তর দেবেন? 1 নম্বরে দেবেন বিদ্যাপতি, ওই জন্য আমরা এখানে 1 লিখে রেখেছি। আর 2 নম্বর যদি এই বিদ্যাপতি না থাকে তাহলে কিন্তু আপনি দেবেন চণ্ডীদাস। কিংবা বলা হলো চৈতন্য পূর্ববর্তী বিদ্যাপতি ছাড়াও যিনি সার্থক বৈষ্ণবপদ রচনা করেছেন তখন আপনি এখানে চণ্ডীদাস দেবেন। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? 20। 14 নম্বর প্রশ্নটা দেখুন, বন্দনা গ্রন্থোৎপত্তির কারণ বা গ্রন্থ রচনার কারণ, দেবখণ্ড আর নরখণ্ড, এগুলো কি? এই 4টি বিভাগ, 4টি নিয়ে রচিত হয়েছে কি মঙ্গল কাব্য বা মঙ্গল কাব্যের প্রধান বৈশিষ্ট্য বলা চলে। বেশ, এইভাবে এখানে প্রশ্নগুলো একটু দেখে নিতে হবে, তাহলেই চলবে। এখানে যেমন দেখুন 16 নম্বর প্রশ্নটা রয়েছে, গৌরাঙ্গ বিজয় রচয়িতা কি? চূড়ামণি দাস। সর্বশেষ চৈতন্য জীবনী গ্রন্থ এটি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার দেখুন 19 নম্বর যে প্রশ্নটা রয়েছে, তৃণোদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা, এটি কার রচনা? চৈতন্য দেবের রচনা। এটা কিন্তু ভাইটাল প্রশ্ন। আবার এখানে দেখুন 17 নম্বর যে প্রশ্নটা রয়েছে, মনসার সম্পূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ কাহিনী লিখেছেন কে? নারায়ণ দেব। আমরা জানি বিজয়গুপ্ত আর নারায়ণ দেব কিন্তু মনসামঙ্গলে খুবই জনপ্রিয় একজন কবি। বিজয়গুপ্তের পদ্মা পুরাণ, আবার নারায়ণ দেবেরও কাব্যের নাম পদ্মা পুরাণ। আবার নারায়ণ দেবকে বলা হয় সুকবি বল্লভ, উপাধি ছিল সুকবি বল্লভ বলে নারায়ণ দেবের নামই করতে হবে। 20 নম্বর প্রশ্নটা দেখুন, বাংলার প্রথম চৈতন্য জীবনী কি? মানে বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, যার অপর নাম চৈতন্য মঙ্গল। এবারে এইরকমভাবে প্রশ্নগুলো একটু দেখে নেবেন। যেমন দেখুন 26 নম্বরে রয়েছে, মামুদ শরীফের প্রসঙ্গ আছে চণ্ডীমঙ্গল, অর্থাৎ বিহিদার মামুদ শরীফ, সেই যে অত্যাচারে গ্রাম ছেড়ে মুকুন্দরাম চলে আসছেন সেই কাহিনী এখানে বলা হয়েছে, সেটাই বলা হচ্ছে মামুদ শরীফের প্রসঙ্গ আছে কোথায়? চণ্ডীমঙ্গল কাব্যে। কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনো তো, এটা কোথা থেকে এসেছে? শাক্ত পদাবলী থেকে এসেছে। শাক্ত পদাবলীর রামপ্রসাদ সেনের এই পদ। বাউল সাধনের লক্ষণ কি? মনের মানুষ। 30 নম্বর প্রশ্ন, শ্যামা সঙ্গীতের শ্রেষ্ঠ মুসলমান কবিকে? সৈয়দ মর্তুজা। বিসমিল্লার নাম যেন সংসারের সার,
লিখেছেন কে? জৈনুদ্দিন। হযরত মোহাম্মদের জীবনী রয়েছে, রসুল বিজয় তার অপর একটি রচনা। এইভাবে দেখে নিতে হবে, প্রত্যেকটা প্রশ্ন এক এক করে আলোচনা করতে গেলে সময় দীর্ঘ হয়ে যাবে। যেমন ধরুন 32 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলা ভাষায় প্রথম ইসলামী গ্রন্থের নাম কি? নবী বংশ, যার রচয়িতা সৈয়দ সুলতান। এখানেও হযরত মোহাম্মদের জীবনী রয়েছে। আবার দেখুন 38 নম্বর প্রশ্নটা, 3 খণ্ডে 3টি স্বতন্ত্র কাহিনীর কাব্য হল কৃষ্ণমঙ্গল। 2 জন কবির সহযোগে সম্পূর্ণ বাংলার প্রথম কাব্য কোনটি? লোরচন্দ্রানী বা সতী ময়না, যার অপর নাম। এইভাবে দেখে নেবেন। যেমন অলঙ্কারের মূল কথা বা কাজ হলো, 46 নম্বর প্রশ্নটা বলছি, দুইটিতে তুলনা করা, ভালো মন্দ দেখানো। অলঙ্কারের প্রধান কাজ বা লক্ষ্য হচ্ছে যে কোনো দুটোর মধ্যে বা একাধিক বস্তুর মধ্যে ভালো তুলনা করে ভালো মন্দ দেখানো। আবার একটা দেখুন, অলঙ্কার নির্ণয় করতে বলা হয়েছে, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সে তো তোমার আলো। এতে আছে কোন অলঙ্কার? বিরোধাভাস। বেশ, আবার দেখুন এখানে পরপর এইভাবে রয়েছে, যেমন বাংলা বর্ণমালায় যৌগিক স্বর আছে, এখানে ব্যাকরণ রয়েছে 2টি, কি ওই এবং ঔ, যার অপর নাম যৌগিক স্বর, যুক্তস্বর, সন্ধিস্বর, সন্ধ্যাক্ষণ, মানে অপর যে নামগুলো রয়েছে সেগুলো রাখতে হবে। যেমন 52 নম্বরে আরেকটা প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ, কর্ম থেকে কম্ম থেকে কাম। ঠিক একইভাবে যদি ধর্ম থেকে ধম্ম থেকে ধাম হয়, তাহলে সর্ব থেকে সব্য থেকে কি হবে? সাব্য হবে। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। ফিকির শব্দটির মূল রূপ কি? ফকির। আবার এখানে দেখুন 54 নম্বরে যেটা রয়েছে, হ্রদ থেকে দ্রহ থেকে দহ, এখানে দ হলো বর্ণলোপ। প্রত্যাশা থেকে প্রতিয়াস, ক্রিয়াটি হলো কি? বিস্ফোরণ। উজবুক শব্দটির মূলে আছে কি? উজবেগ। এইভাবে পরপর দেখে নেবেন কেমন। যেমন রয়েছে, উইলিয়াম কেরির ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রধান হয়েছেন কত সালে? 1809 সালে। আবার এই ফোর্ট উইলিয়াম কলেজকেই বলা হয় বাংলা গদ্যের সূতিকাগার। এগুলো জেনে রাখতে হবে। বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ কি? রামরাম বসু রাজা প্রতাপাদিত্য চরিত্র, 1801। এইভাবে প্রশ্নগুলো একটু দেখে রাখুন, একদম উত্তর সমেত করে দিয়েছি, কোনো রকম অসুবিধা হবে না। প্রথম ভারতীয় দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকরে প্রকাশিত হয় কত? 1839-এর 14 জুন হবে। বিড়ালাক্ষী বিদুমুখী মুখে গন্ধ ছুটে, ভবানীচরণ। আবার এখানে রয়েছে সংস্কৃত ভাষা সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। আবার এখানে দেখুন, ভারত সংস্কার সভা কেশবচন্দ্র সেন। ক্যালকাটা থিয়েটার প্রতিষ্ঠিত হয় কতই? 1753, যার অপর নাম নিউ প্লে হাউস। বাংলা সাহিত্যে উপন্যাস শব্দটি প্রথম ব্যবহার করেন কি? ভূদেব মুখোপাধ্যায়। এইভাবে প্রশ্নগুলো রয়েছে, আপনারা পারলে কম্পিউটারে, মোবাইলে কিংবা আপনার ল্যাপটপে যেখানে পারেন সেখানে কিন্তু এগুলো আপনারা পড়ে নিন। প্রিন্ট আউট না করলেও চলবে, এখান থেকেও আপনারা সরাসরি কিন্তু রিডিং দিন, 2-1বার রিডিং দিলেও মনে থাকবে, কোনো অসুবিধা হবে না। এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে রাখুন। পারলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করে যান, সেখানে কিন্তু এগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কেমন? তারপর আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন এবং সেই সঙ্গে আপনাদের কিছু জানার থাকলে বা জানানোর থাকলে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত বা কোন টপিকের ওপর আলোচনা করলে ভালো হয় সেগুলোর ওপর দেবেন, তাহলে কিন্তু সেগুলোর ওপর টপিক আনার আমরা যথাসাধ্য চেষ্টা করব। যেমন দেখুন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা রয়েছে, যে ছোট গল্পটি তারাশঙ্কর রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন কি? রসকলি, 1938। বেশ, এগুলো একটু মনে রাখবেন তাহলেই চলবে। তার প্রথম গল্পগ্রন্থ যেটা, বেশিরভাগ কবি সাহিত্যিক তাদের প্রথম কবিতা বা সাহিত্য উপন্যাস কিন্তু রবীন্দ্রনাথকে উৎসর্গ করারই চেষ্টা করেছেন। যদি আপনার প্রশ্ন না জানা থাকে তাহলে কিন্তু সেরকমই কিছু ট্রিক্স আপনি এখানে প্রয়োগ করার চেষ্টা করবেন। কেননা এখানে কোনো রকম নেগেটিভ মার্কস নেই। মাদ্রাসার ক্ষেত্রে নেগেটিভ মার্কস ছিল, কিন্তু এখানে নেগেটিভ মার্কস যেহেতু নেই, সেক্ষেত্রে যদি জানা না থাকে তাহলে এরকম কিছু ট্রিক্স আপনি ফলো করার চেষ্টা করবেন, ইউজ করার চেষ্টা করবেন। কাব্যের রস আস্বাদনের সঠিক মাধ্যম কি? বিশ্লেষণ। সাহিত্য তত্ত্বের ধ্বনি কি? উপলব্ধি করতে হয়, উপলব্ধির বিষয়। ঔচিত্য কি? অনুচিতের আভাসীনতা। ব্যাস, এখানে 150টা প্রশ্ন দিলাম, এগুলো আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করুন, রিডিং দিন। এগুলো আপনার পড়াশোনা করতে করতে পরবর্তী নেক্সট এপিসোড নিয়ে আসছি, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো এবং সেগুলো যদি ভালোভাবে পড়ে যেতে পারেন কিন্তু আপনার ভালো একটা প্রিপারেশান তৈরি হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনি নিজের মধ্যে অনেকটা স্যাটিসফাইড বোধ করবেন। তো চলুন আজকের আলোচনা আপাতত এখানেই শেষ করলাম। ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে উৎসাহ দিন, এবং উৎসাহিত করলে তবেই কিন্তু আমরা পরবর্তী নেক্সট এপিসোড আনার প্রতি বিশেষ আগ্রহ বোধ করি এবং পরবর্তী নেক্সট এপিসোডের ব্যাপারে আমরা অনেকটা এগোতে পারি। তো চলুন আজকের এপিসোড আমরা আপাতত এখানেই শেষ করছি। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।